হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর জিওগ্রাফির চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ এই অধ্যায়টা আলোচনা করব। তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে এই চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ, পঞ্চম অধ্যায় মেঘ বৃষ্টি, এছাড়াও থাকবে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। এই চারটি অধ্যায় তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে থাকবে। আমি অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রতিটা অধ্যায়ের প্রশ্ন উত্তরও আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আমি এই অধ্যায়টা লাইন ভিত্তিক ভালোভাবে আলোচনা করব এবং বইয়ের ভেতরে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আজকে আলোচনা করে দেবো। আর এই অধ্যায়টা আলোচনার শেষে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমি লিখিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, চাপ বলয় ও বায়ুপ্রবাহ। তো দেখো, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবী হলো বায়ুর চাদরে মোড়া একমাত্র গ্রহ। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবী হচ্ছে বায়ুর চাদরে মোড়া একমাত্র গ্রহ। বায়ুর কি আছে? বায়ুর ওজন আছে। বায়ু পৃথিবী পৃষ্ঠে চাপ দেয়, এই চাপই বায়ুর চাপ। তাহলে বায়ুর কি আছে? বায়ুর ওজন আছে আর বায়ুর চাপও রয়েছে, এবং এই বায়ু পৃথিবী পৃষ্ঠে চাপ দেয়, এটাই হচ্ছে বায়ুর চাপ। স্থান ও সময় বিশেষে এই চাপের পার্থক্য লক্ষ্য করা যায়। কোথাও চাপ বেশি, সেটা হচ্ছে উচ্চচাপ, আবার কোথাও কম, সেটা হচ্ছে নিম্নচাপ। তাহলে বায়ুর দু রকমের চাপ আছে, একটা হচ্ছে উচ্চচাপ, যেটা বেশি মাত্রায় থাকে, সেটা হচ্ছে উচ্চচাপ, আর একটা হচ্ছে নিম্নচাপ। সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন অঞ্চলে বায়ুচাপে তারতম্য লক্ষ্য করা যায়। তাহলে এই বায়ুচাপ কিন্তু সব জায়গায় একই রকম থাকে না, কোথাও বেশি লক্ষ্য করা যায়, আবার কোথাও কম লক্ষ্য করা যায়। এর কারণগুলো তোমরা সপ্তম শ্রেণীতে জেনেছো। তাহলে এর কারণগুলো আগে আমরা জেনেছি যে কি কারণে বায়ুচাপে তারতম্য লক্ষ্য করা যায়। এবার দেখো, বায়ুচাপ বলয়। বায়ুচাপ বলয় কাকে বলে? পৃথিবীর পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে, একে বলে বায়ুচাপ বলয়। তাহলে বায়ুচাপ বলয় কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা এখান থেকে এই পর্যন্ত মার্ক করে নাও। বায়ুচাপ বলয় হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের উপর, মানে ভূপৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্বে, মানে একটা নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে 1000 কিলোমিটার জুড়ে, মানে পুরো 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীটাকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। তাহলে বায়ুর যে উচ্চচাপ আর নিম্নচাপ রয়েছে, এই উচ্চচাপ আর নিম্নচাপ ভূপৃষ্ঠকে কি করে এক একটি অঞ্চলে ভাগ করে বলয়ের মতো বেষ্টন করে আছে, একেই বায়ুচাপ বলয় বলা হয়। এবার দেখো, নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষরেখার দুপাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হলো নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলে একটি বায়ুচাপ বলয় অবস্থান করছে। এই ছবিটা দেখো তোমরা, তাহলে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত এই অক্ষরেখা পর্যন্ত যে বিস্তৃত অঞ্চল, সেটাই হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এবং এই অঞ্চলে একটা বায়ুচাপ বলয় অবস্থান করছে। নিরক্ষীয় অঞ্চলে দেখা যাক সেটি উচ্চচাপ না নিম্নচাপযুক্ত অঞ্চল। তাই নিরক্ষরেখায় যে চাপ অবস্থান করছে সেটা উচ্চচাপ না নিম্ন, সেটা আমরা জানবো। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি। উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়, আবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম বলে এটি হালকা হয়। এই হালকা জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হতে হতে উপরের দিকে ওঠে। তাহলে এই ছবিটা লক্ষ্য করবে, এখানে সূর্যরশ্মি সারা বছরই লম্বভাবে কিরণ দেয়, তার ফলে সারা বছর উষ্ণতা বেশি থাকে। আর এই অঞ্চলে হচ্ছে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি নিরক্ষীয় অঞ্চলে, এবং উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়, আর উষ্ণ বায়ুর ঘনত্ব কম বলে এটি হালকা হয়। আর এই হালকা বায়ু জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হতে হতে উপরের দিকে ওঠে। আর এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায়। এই ঊর্ধ্বগামী বায়ু কি হচ্ছে? আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর আর দক্ষিণে ছিটকে যাচ্ছে, এবং এর ফলে বায়ুর পরিমাণ কমে যায়। তাহলে এই নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায়। এই সমস্ত কারণে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় অবস্থান করছে। এরপর দেখো, নিরক্ষীয় শান্ত বলয়। নিরক্ষীয় শান্ত বলয় বা ডলোড্রামস কি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসাবে আসে। দেখো, নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ু ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। তাই নিরক্ষীয় অঞ্চলে যেহেতু বায়ু উষ্ণ হয়, তাই জন্য হালকা হয়ে সোজা উপরের দিকে উঠে যায়।
এবং বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত এখানে লক্ষ্য করা যায়। পৃথিবীর সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ু কোনো চলাচল বোঝা যায় না, শান্তভাব বিরাজ করে, তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। তাহলে তোমরা এখান থেকে এতটা মার্ক করে নাও। নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায় জাহাজগুলো থেমে যেত। নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলোড্রামস, যার অর্থ শান্তাবস্থা। তাহলে ডোলোড্রামস কি বা ডোলোড্রামস কাকে বলে, তাহলে এইটা তোমরা এই প্যারাটা খুব ভালোভাবে পড়বে। তাহলে যখন প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চালানোর সময় জাহাজগুলো এখানে থেমে যেত, কারণ এই অঞ্চলে কোনো বায়ু প্রবাহিত হতো না, তাই জন্য নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেছেন ডোলোড্রামস। নেক্সট হচ্ছে কর্কটীয় ও মকরীয় অঞ্চল। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল যথাক্রমে কর্কটীয় ও মকরীয় অঞ্চল নামে পরিচিত। এই দুই অঞ্চলে দুটি বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে। নিরক্ষীয় শান্ত বলয়ের মতো এই দুটি অঞ্চল যথাক্রমে কর্কটীয় শান্ত বলয় ও মকরীয় শান্ত বলয় নামে পরিচিত। এখানে পাশে ছবিটা দেখো, এই যে কর্কটীয় অঞ্চল আর নিচে হচ্ছে মকরীয় অঞ্চল। এখানে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মাঝখানের যে অঞ্চল সেটা কর্কটীয় আর মকরীয় অঞ্চল নামে পরিচিত। এই দুই অঞ্চলে দুটি চাপ বলয় সৃষ্টি হয়েছে। তাহলে নিরক্ষীয় শান্ত বলয়ের মতো এখানে কর্কটীয় শান্ত বলয় আর মকরীয় শান্ত বলয় এই দুই অঞ্চল সৃষ্টি হয়েছে। এরপর দেখো যে অঞ্চলটা উচ্চচাপযুক্ত না নিম্নচাপযুক্ত অঞ্চল, সৃষ্টির কারণ কি আছে দেখো। নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র হালকা বায়ু উপরের দিকে উঠতে শুরু করে। এই ঊর্ধ্বগামী বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে, বায়ু ঠান্ডা ও ভারী হয়ে ওঠে এবং ঘনত্ব বেড়ে যায়। নিরক্ষীয় ও মেরু অঞ্চলে এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের ফলে বিক্ষিপ্ত হয়। এই বিক্ষিপ্ত শীতল ভারী বায়ু কর্কটীয় ও মকরীয় অঞ্চলে নেমে আসে। আবার মেরু অঞ্চল থেকে ঠান্ডা ও শুষ্ক বায়ু নিচের দিকে নেমে আসে, দুই ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করছে। এই দুটি বিপরীতধর্মী বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হওয়ার ফলে এখানে বায়ুর পরিমাণ বেড়ে যায় আর ঘনত্ব বাড়ে। তাহলে এখানে দেখো যে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র বায়ু উপরের দিকে উঠতে থাকে, এর ফলে ঊর্ধ্বগামী বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে, আর বায়ু যেহেতু ঠান্ডা ভারী হয়ে ওঠে এবং ঘনত্ব বেড়ে যায়। নিরক্ষীয় অঞ্চলে এই যে উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে উঠলে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উত্তর আর দক্ষিণে ছিটকে যায় এবং ক্রমশ শীতল ও ভারী হয়ে এই দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। আবার দুই মেরু অঞ্চল থেকে ঠান্ডা শুষ্ক বায়ু নিচের দিকে এই দুই ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করছে। এর ফলে কি হয়, দুই ক্রান্তীয় অঞ্চলে দুটি শীতল আর ভারী বায়ু মিলিত হয়ে বায়ুর পরিমাণ আর ঘনত্ব বেড়ে যায়, তাই উচ্চচাপের সৃষ্টি হয়। তাহলে কর্কটীয় ও মকরীয় অঞ্চল উচ্চ চাপ বলয়যুক্ত অঞ্চল। এরপর দেখো অশ্ব অক্ষাংশ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব আসে। দেখো 16 শতকে কর্কটীয় মকরীয় শান্ত বলয় দিয়ে পাল তোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়তো, ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়া ভর্তি বাণিজ্যিক জাহাজগুলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগতো। এই অবস্থায় জাহাজের ভার কমাতে ও পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হতো। এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। এই দুই ক্রান্তীয় অঞ্চল 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। তাহলে এই অঞ্চলটাকে অশ্ব অক্ষাংশ বলা হয়। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ভালোভাবে পড়বে। কর্কটীয় ও মকরীয় শান্ত বলয়ে যেহেতু জাহাজগুলো গতিহীন হয়ে পড়তো, তখন কি হতো, মধ্যপ্রাচ্য আর ইউরোপ থেকে যে ঘোড়া ভর্তি বাণিজ্যিক জাহাজগুলো, বাণিজ্যের জন্য যে জাহাজগুলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় পাড়ি দিত, তখন কি হতো যে জাহাজের ভার প্রচন্ড বেশি হয়ে যেত এবং জাহাজগুলো এই অঞ্চলে এসে গতিহীন হয়ে পড়তো। পানীয় জলের খাবারের সংকট যাতে না হয় তাই জন্য কিছু জীবন্ত ঘোড়াকে এই আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হতো, তাই জন্য এই অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলা হয়। এরপর দেখো মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল। তাহলে মেরুবৃত্ত প্রদেশীয় মানে হচ্ছে সুমেরু আর কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল। এটা দেখো উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মাঝের অঞ্চল, অর্থাৎ সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত বরাবর দুটি চাপ বলয় অবস্থান করছে। এই দুটি চাপ বলয় উত্তর গোলার্ধে সুমেরীয় প্রদেশীয় চাপ বলয় ও দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত প্রদেশীয় চাপ বলয় নামে পরিচিত। তাহলে এখানে দুই মেরু প্রদেশে দুটো চাপ বলয় অবস্থান করছে। উত্তর গোলার্ধে সুমেরু যেহেতু, তাই জন্য এটা সুমেরুবৃত্ত প্রদেশীয় চাপ বলয়, আর দক্ষিণ গোলার্ধে যেহেতু কুমেরু, তাই এটা কুমেরুবৃত্ত প্রদেশীয় চাপ বলয় নামে পরিচিত।
এবার এটা উচ্চচাপ না নিম্নচাপ বলয়যুক্ত অঞ্চল সেটা এবার আমরা পড়বো। দেখো, দুটি গোলার্ধের মেরু অঞ্চলের তুলনায় পার্শ্ববর্তী মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের উষ্ণতা অনেক বেশি হয়, ফলে এই অঞ্চলের বায়ু হালকা হয়ে উপরে ওঠে প্রসারিত হয়। এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের কারণে উত্তর ও দক্ষিণ দিকে বিক্ষিপ্ত হয়ে উভয় গোলার্ধে ক্রান্তীয় ও মেরু অঞ্চলের দিকে নেমে আসে। অর্থাৎ উত্তর গোলার্ধের সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে ঊর্ধ্বগামী বায়ু উত্তরে বিক্ষিপ্ত হয়ে সুমেরু অঞ্চলে নেমে আসে, আবার দক্ষিণে বিক্ষিপ্ত হয়ে কর্কটীয় অঞ্চলে নেমে আসে। ফলে দুই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর পরিমাণ কমে, ঘনত্ব হ্রাস পায়। তাহলে যেহেতু দুটি গোলার্ধে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে উষ্ণতা মেরু অঞ্চলের তুলনায় বেশি থাকে, তাই জন্য এখানকার বায়ু হালকা হয়ে উপরে ওঠে আর প্রসারিত হয়। আর পৃথিবীর আবর্তন বেগও এই দুই অংশে দুই মেরুর তুলনায় বেশি হওয়ায় উপরে উঠে যাওয়া বায়ু উত্তর আর দক্ষিণে বিক্ষিপ্ত হয়ে যায়। এর ফলে বায়ুর পরিমাণ বা ঘনত্ব কমে যায় এবং এখানে নিম্নচাপ বিরাজ করে। তাহলে এই দুই মেরু অঞ্চলে নিম্নচাপ বলয় বিরাজ করে। এরপর দেখো মেরু অঞ্চল। মেরু অঞ্চল হচ্ছে দুই গোলার্ধে 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরুবিন্দু মধ্যবর্তী অঞ্চলে দুটি বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে। দেখা যাক এই চাপ বলয় দুটো উচ্চচাপ না নিম্নচাপ। এর আগে আমরা পড়েছি সুমেরু এবং কুমেরীয় বৃত্ত প্রদেশীয় চাপ বলয়, আর এটা হচ্ছে মেরু অঞ্চল, মানে দুই মেরু অঞ্চলে কোন চাপ বলয়ে অবস্থান করছে সেটা এখন আমরা জানবো। দেখো, দুই মেরু অঞ্চল প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী। এই অঞ্চলে সূর্যরশ্মির তির্যকভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম, ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে। পৃথিবীর আবর্তনের কারণে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ুর কিছু অংশ মেরু অঞ্চলে নেমে আসে। তাহলে এইখানে কোন চাপ বলয় অবস্থান করছে? দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করছে, কারণ দুই মেরু অঞ্চলে সারা বছর বরফে ঢাকা থাকে, তাই জন্য এখানকার বায়ু শীতল আর ভারী হয়। আর সূর্যকিরণ সারা বছর এখানে তির্যকভাবে পড়ে, তাই জন্য উষ্ণতার অভাবে এখানে বায়ুতে জলীয় বাষ্প একদমই থাকে না। তাহলে যেহেতু দুই মেরু বৃত্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর তির্যকভাবে পড়ে, তাই জন্য এখানে উষ্ণতার অভাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বা থাকে না বললেই চলে। আর সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ত প্রদেশে ঊর্ধ্বগামী বায়ুর কিছু অংশ দুই মেরু অঞ্চলে নেমে আসে, ফলে এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। তাহলে এখানে আমরা কতগুলো চাপ বলয় পড়লাম। প্রথমটা হচ্ছে দেখো, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ ও শান্ত বলয় অবস্থান করছে। তাহলে প্রথমটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ ও শান্ত বলয় বা নিরক্ষীয় অঞ্চল, যেটা আমরা নিরক্ষীয় বায়ুচাপ বলয় পড়লাম। নিরক্ষীয় নিম্নচাপ ও শান্ত বলয় প্রথমটা। দ্বিতীয় চাপ বলয়টা পড়লাম কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। এটা হচ্ছে উচ্চচাপ বলয় অবস্থান করছে, তাই কর্কটীয় মকরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। এরপরে হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল। মেরুবৃত্ত প্রদেশে মানে সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর এরপর হচ্ছে দুই মেরু অঞ্চলে সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়। মোট এখানে 4টে বলয় পড়লাম, কিন্তু আমরা যদি আলাদা আলাদাভাবে ভাগ করি, যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, যেহেতু আমি একসঙ্গে আলোচনা করে দিলাম, এটা তোমরা আলাদাভাবে লিখতে পারো। তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এরপর আছে দেখো সুমেরীয় উচ্চচাপ বলয় আর কুমেরীয় উচ্চচাপ বলয়। তাহলে এখানে মোট 7টা চাপ বলয় আমরা পেলাম, আর একসাথে লিখলে এখানে 4টে চাপ বলয় এখানে আমরা আলোচনা করলাম। এরপরের পেজে চলে আসো, দেখো বায়ু প্রবাহ। তাহলে চাপ বলয় আমরা জানলাম, এরপর হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহের কারণ কি, কিভাবে বায়ু প্রবাহিত হয়, এর প্রভাবে কি কি হতে পারে, এগুলো এখন আমরা জানবো। দেখো, চাপের সমতা বজায় রাখার জন্য বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। দুটো অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ। তাহলে চাপের সমতা বজায় রাখার জন্য বায়ু সবসময় কি হয়, উচ্চচাপ অঞ্চলের থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আর দুটো অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ। উচ্চচাপ ও নিম্নচাপযুক্ত অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বেশি হলে বায়ুর গতিবেগ বাড়ে, আবার চাপের পার্থক্য কমলে বায়ু ধীরে ধীরে গতিতে বয়। যখন চাপের পার্থক্য প্রায় থাকে না, শান্ত আবহাওয়া বিরাজ করে। তাহলে উচ্চচাপ আর নিম্নচাপ এই দুটো অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য যখন বেশি থাকে, তখন বায়ুর গতিবেগ আস্তে আস্তে বাড়ে, আর চাপের পার্থক্য কমলে বায়ু ধীরে ধীরে ধীর গতিতে বইতে থাকে। আর যখন চাপের পার্থক্য থাকে না, তখন শান্ত আবহাওয়া বিরাজ করে। এই পাশে ছবিটা লক্ষ্য করো, দেখো এভাবে যখন আমরা ঘুরি তখন কি হয়, বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে কেন্দ্র থেকে বাইরের দিকে কেন্দ্র বহির্মুখী বল কাজ করায় তারা পিছনের দিকে হেলে পড়ছে। আমরা এইভাবে যখন ঘুরি তখন মনে হবে যে আমরা বাইরের দিকে ছিটকে চলে যাব,
কারণ কি, এখানে কেন্দ্র থেকে বাইরের দিকে কেন্দ্র বহির্মুখী একটা বল প্রয়োগ হচ্ছে, তাই জন্য এখানে আমরা পিছনের দিকে হেলে যাই। এইভাবে যখন আমরা ঘুরি তখন পিছন দিকে হেলে যাই। পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবীর পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিকে বিক্ষেপ মানে পরিবর্তন ঘটায়। এই বল হলো কোরিওলিস বল। তাহলে কোরিওলিস বল কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমরা মার্ক করে নাও। এটাও কিন্তু তোমাদের এক্সামে শর্ট কোশ্চেন হিসাবে আসে। দেখো, পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবীর পৃষ্ঠে যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিক পরিবর্তন ঘটায়। এই বলকেই বলা হচ্ছে কোরিওলিস বল। পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাচলকারী বাতাস বা সমুদ্র স্রোতের ওপর সাধারণভাবে এই বল কাজ করে। এই কোরিওলিস বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত হয় না। উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে ও দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বাঁ দিকে বেঁকে চলাচল করে। মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল প্রথম এই বিষয়টি উল্লেখ করায় এটি ফেরেলের সূত্র নামে পরিচিত। তাহলে ফেরেলের সূত্র কি, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোরিওলিস বলের কারণে, এখান থেকে তোমরা মার্ক করে নেবে, কোরিওলিস বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু কিন্তু সোজাভাবে চলাচল করে না। উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে আর দক্ষিণ গোলার্ধে বায়ু তার প্রবাহের বাঁ দিকে বেঁকে চলাচল করে। তা মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল প্রথম লক্ষ্য করেন এই বিষয়টা, তাই জন্য একে ফেরেলের সূত্র বলা হয়। এরপরের পেজে দেখো, পৃথিবী পৃষ্ঠের উপরিভাগ সব জায়গায় সমান নয়। অসমতল স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ঘর্ষণজনিত বাধার কারণে বায়ুর গতিবেগ কমে যায়, দিক পরিবর্তন ঘটে। আবার সমুদ্রের ওপর বা মরু অঞ্চলের ওপর দিয়ে বায়ু প্রবাহিত হওয়ার সময় ঘর্ষণের প্রভাব কম থাকায় বায়ুর গতিবেগ বেড়ে যায়। পৃথিবীর পৃষ্ঠের উপরিভাগ তো সব জায়গায় সমান নয়, তাই যেহেতু অসমতল স্থলভাগের ওপর দিয়ে বায়ু যখন প্রবাহিত হয় তখন ঘর্ষণজনিত একটা বাধার সৃষ্টি হয়, এর জন্য বায়ুর গতিবেগ কমে যায় এবং দিক পরিবর্তন ঘটে। আবার যখন সমুদ্রের উপর দিয়ে বা মরু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন ঘর্ষণের প্রভাব কম থাকায় বায়ু তখন প্রবল গতিতে বইতে থাকে। তাই জন্য এই যে বায়ুর গতিবেগের বিভিন্ন কারণে বায়ুকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, এই ভাগগুলো পরে আমরা পড়ব। এখানে দেখো বাইস ব্যালেট সূত্র, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডাচ আবহবিদ বাইস ব্যালেট 1857 সালে বায়ুচাপের পার্থক্য ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্কের উল্লেখ করেন। তার মতে উত্তর গোলার্ধে বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেদিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে বায়ু উচ্চচাপ ও বাঁ দিকে নিম্নচাপ হয়। দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা দেখা যায়। তাহলে বাইস ব্যালেটের সূত্র কি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্যারাটাও তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে, এখান থেকে এত পর্যন্ত মার্ক করে নাও। তাহলে ডাচ আবহবিদ বাইস ব্যালেট 1857 সালে বায়ুচাপের পার্থক্য এবং বায়ু প্রবাহের মধ্যে একটা সম্পর্কের উল্লেখ করেন এবং তিনি বলেন যে উত্তর গোলার্ধে বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেদিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে বায়ুর উচ্চচাপ আর বাঁ দিকে বায়ুর নিম্নচাপ হয়, আর দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি বায়ুর যে প্রকারভেদ এই ভাগগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো। আজকে আমি এখানেই শেষ করছি। আজকে আমি 34 পেজে এই পর্যন্ত বায়ুর প্রকারভেদের আগে পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি এই বায়ুর প্রকারভেদ থেকে শুরু করব। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি তাহলে এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে।